বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ব্যাংকিং নবীন ও প্রথম পত্রের নবম অধ্যায়ে ঝুঁকি ও মুনাফার হার। ঝুঁকি ও মুনাফার হার নিয়ে এর আগে দুটি ক্লাস হয়েছিল। একটি ক্লাস আমরা প্রথমে ঝুঁকি এবং মুনাফার হারের সাথে যে সকল বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অন্যটা যেমন বিনিয়োগের হার, বিনিয়োগের উদ্দেশ্য, কেন কি কি কারণে আমরা বিনিয়োগ করব ইত্যাদি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ঝুঁকি কি, ঝুঁকির ধরন এবং ঝুঁকির কৌশলগুলো, এড়ানোর কৌশল ইত্যাদি। আসলে প্রথমে ঝুঁকি কি, মানে ঝুঁকি বলতে ঝুঁকির আবিধানিক অর্থ হচ্ছে কোনো আর্থিক ক্ষতি বা আর্থিক ক্ষতি, বিপদ বা কোনো কিছু হারানোকে বোঝায়। আর্থিক ক্ষতি, বিপদ বা কোনো কিছু হারানোকে বোঝায়। প্রত্যাশিত আয় এবং ব্যয়ের পরিবর্তনশীলতাকে হলো ঝুঁকি। প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা হলো ঝুঁকি। আর একটু সুন্দরভাবে আমরা বুঝিয়ে বলি তাহলে হচ্ছে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য তাই হলো ঝুঁকি। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য তাই হলো ঝুঁকি। ভিন্নভাবে বলা যেতে পারে প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে যে হারানোর যে সম্ভাবনা তাই হলো ঝুঁকি। ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়, পরিহার করা যায়। এই ঝুঁকি বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে পরিহার করতে পারি। ঝুঁকি যাই হোক, যদি আমরা ঝুঁকির অনেকগুলো ধরন আছে, যার ভিতরে হচ্ছে প্রথমে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে, কৌশলগত দিক থেকে, উৎসের অনুযায়ী। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো দুই প্রকার। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো দুই প্রকার। একক ঝুঁকি হলো পোর্টফোলিও ঝুঁকি। একক ঝুঁকি কাকে বলে? একক ঝুঁকি কি? একটি মাত্র সিকিউরিটিতে বিনিয়োগ করার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে একক ঝুঁকি। ধরো না, তুমি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। শেয়ার বাজারে দুটি সংস্থা হচ্ছে ডিএসসি এবং সিএসসি। তুমি সিএসসি অথবা ডিএসসি যে কোনো একটি সংস্থার মেম্বারশিপ হয়ে শেয়ার বাজারে বিজনেস করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি প্রথম সেখানে তো অনেকগুলো প্রায় লিস্টেড এবং আনলিস্টেড, এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, বিভিন্নভাবে বিভক্ত অনেকগুলো শেয়ার আছে। যাই হোক, আমরা বিনিয়োগ যখনই করবো না তখনই আমরা দেখবো যে প্রথম অবস্থায় যদি একটি কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করি সেটা হলো একক ঝুঁকি। উদাহরণস্বরূপ বলা যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ করার ফলে যেই ঝুঁকি সৃষ্টি হবে তাই হলো একক ঝুঁকি। এবার পোর্টফোলিও ঝুঁকি কি? এক বা একাধিক সম্পদে বা কোম্পানিতে বা সিকিউরিটিতে বিনিয়োগ করার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তা হলো পোর্টফোলিও ঝুঁকি। পোর্টফোলিও ঝুঁকি আর একটু উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবেন। পোর্টফোলিও বলতে আসলে মানে এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ অথবা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা, বিভিন্ন সিকিউরিটিতে বিনিয়োগ করা। তোমরা আরো একটা জিনিস খেয়াল করে দেখতে পারবে, বাসা বাড়িতে যখন তোমার আব্বু অথবা আম্মু বাজার করে নিয়ে আসে তখন আমরা পেঁয়াজগুলোকে একটা ঝুড়িতে রাখি, এই রসুনগুলোকে অন্য আরেকটি ঝুড়িতে রাখি, ডিমগুলোকে আরেকটি ঝুড়িতে রাখি, আলুগুলোকে আরেকটি ঝুড়িতে রাখি। এর মূল কারণটাকে এই যে বিভিন্ন ভাগে বিভক্ত করা, অর্থাৎ পেঁয়াজ হলো একটা পচনশীল দ্রব্য। এই পেঁয়াজের সাথে একটা পেঁয়াজ যখন বিভিন্ন ঠান্ডা পচে যায় তার সাথে সেই আরো অন্যগুলো সংস্পর্শে থাকার কারণে রসুন পচে যেতে পারে, আলু পচে যেতে পারে। এই যে এই পচে না যাওয়া যে সম্ভাবনা, এই যে পচে যাওয়ার যে সম্ভাবনা সেটা হলো ঝুঁকি। এই পচে যেন না যায় সেই জন্য আমরা কি করি, মা বাবা তোমাদের মা অথবা
বিভিন্ন ভাগে বিভক্ত করে। ঠিক তদ্রূপভাবে যখন একটি বিজনেসে বা একটি সম্পদে তুমি ব্যবসায়ী হিসেবে বিনিয়োগ করতে যাবে, তখন তুমি একাধিক কোম্পানিতে যখন বিনিয়োগ করার ফলে কি হবে, এই যে ঝুঁকিটা, যে ঝুঁকি সৃষ্টি হবে সেটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। এই পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু আমরা ঝুঁকি হ্রাস করতে পারি। যে ঝুঁকি হ্রাস করার একটা অন্যতম উপায় হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি, বিভিন্ন ভাগে বিভক্ত করে, যে পেঁয়াজ রসুনের মাধ্যমে বিভিন্ন ঝুঁকিতে বিভক্ত করার নামই হচ্ছে পোর্টফোলিও। তো এই যে আমরা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করার ফলে যেই ঝুঁকি সৃষ্টি হবে তার হচ্ছে পোর্টফোলিও। এবার আসে, এছাড়াও কৌশলগত দিক থেকে ঝুঁকি দুই প্রকার। কি কি? কৌশলগত দিক থেকে এক হলো কৌশলগত দিক থেকে ঝুঁকি দুই প্রকার। এক হলো পরিহারযোগ্য ঝুঁকি, অন্যটা অপরিহারযোগ্য ঝুঁকি। পরিহারযোগ্য ঝুঁকি কি? কোন একটি সম্পদে বিনিয়োগ করার ফলে কৌশল অবলম্বন করে এড়ানো যায়, কোন একটি সম্পদে বিনিয়োগ করার ফলে বিভিন্ন কৌশল অবলম্বন করে বা প্রয়োগ করে যে ঝুঁকি এড়ানো যায় তাকে বলা হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। আর এর উদাহরণস্বরূপ যদি বলা হয়, ব্যবসা ঝুঁকি, তারল্য ঝুঁকি, আর্থিক ঝুঁকি ইত্যাদি। অপরদিকে যে কৌশলগত দিকে ঝুঁকি দুই প্রকারের, যে অপরটি হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। যে ঝুঁকি বিভিন্ন কৌশল অবলম্বন করে পরিহার করা যায় না তাকে বলা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। এটাকে বাজার ঝুঁকিও বলা হয়। এটাকে কি বলা হয়? অপরিহারযোগ্য ঝুঁকিকে বাজার ঝুঁকিও বলা হয়। এই বাজার ঝুঁকিকে অপরিহারযোগ্য ঝুঁকির উদাহরণ যদি বলি তাহলে সুদের হার ঝুঁকি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, সরকার পরিবর্তনের ঝুঁকি ইত্যাদি। পরিহারযোগ্য ঝুঁকি যেসব উদাহরণ আছে, যেমন ব্যবসা ঝুঁকি। ব্যবসা ঝুঁকিটাকে ব্যবসা পরিচালনা সফলভাবে পরিচালনা করতে না পারা যে সম্ভাবনা, সফলভাবে পরিচালনা করতে না পারা যে সম্ভাবনা, তাই হলো ব্যবসায়িক ঝুঁকি। যেমন ব্যবসায়িক দৈনন্দিন কাঁচামাল, শ্রমিকের মজুরি ইত্যাদি প্রয়োজন হয়। উৎপাদনশীল কোনো খাতে ব্যবসায় কাঁচামাল বাধ্যতামূলক, কাঁচামাল লাগবে। এই কাঁচামালগুলো বহন করার জন্য শ্রমিক লাগবে। তো এই যে শ্রমিকের মজুরি, দিন শেষে শ্রমিকের মজুরি, কাঁচামাল ক্রয় করার সময়, দিনের শুরুতে কাঁচামাল ক্রয় করা ইত্যাদি যে বহন করার যে খরচ সম্ভাবনা, তাই হলো ঝুঁকি, ব্যবসায় ঝুঁকি। তাহলে ব্যবসাটাকে সফলভাবে যদি পরিচালনা করতে না পারি, তাহলে এই ধরনের আমাদের ঝুঁকিগুলো সৃষ্টি হবে। এটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এটাকে আমরা যদি একটু কৌশল অবলম্বন করি, তাহলে এই ব্যবসা ঝুঁকিটা কি পরিহার করা যাচ্ছে। এর জন্য আমরা যদি কিছু, এটাকে বলা হয় পিটি ক্যাশ, ইংরেজিতে একটা শব্দ আছে পিটি ক্যাশ, অথবা সঞ্চিত, মানে কিছু অর্থ গচ্ছিত রাখা, যেটা বলে গচ্ছিত অর্থ রাখলে আমরা পরের দিনের জন্য কাঁচামাল ক্রয় করতে পারবো, পরের দিনের মজুরি। এই তাহলে এটা পরিহার করা যাচ্ছে। এই যে একটা কৌশল, এই কৌশলকে অবলম্বন করে পরিহার করা যাচ্ছে। আর একটা যদি আমরা পরিহারযোগ্য ঝুঁকির উদাহরণ দিলাম, তারল্য ঝুঁকি। যেমন অনেক সময় আমরা ব্যবসাটাকে স্থিতিশীল করার জন্য, আরো একটু স্ট্রং করার জন্য, শক্তিশালী করার জন্য কিছু মানে কম ঝুঁকিপূর্ণ কিছু সম্পদ কিনে রাখি। যেমন কমার্শিয়াল পেপার হতে পারে, গোল্ড হতে পারে, বন্ড হতে পারে। এই যে বন্ড, গোল্ড ইত্যাদি, এই যে বন্ড এবং গোল্ড, এগুলো পরিবর্তন করার যে সম্ভাবনা,
যে অক্ষমতা তাই হলো ঝুঁকি। যেমন আমি গোল্ডের সাথে সাথে কি করতাম, কি করতে পারি, বিক্রি করে টাকা নগদ করতে পারি। যেমন এই যে এটা হচ্ছে, এটা কি জন্য করি, আমার যেন শ্রমিকের মজুরি যেন ব্যাহত না হয়, অর্থাৎ তার সংকট যেন দেখা, ব্যবসায়ী চলতি সম্পদ ব্যবস্থাপনা যেন তার সংকট দেখা না দেয়, সেই জন্য আমরা কি করতে পারি, কিছু তার সম্পদ ক্রয় করে রাখতে পারি, যা আমাদের যখনই প্রয়োজন হওয়া মাত্রই আমরা কি করবো, সেটা বিক্রি করে টাকা বা অর্থায়ন করতে পারবো। আর্থিক ঝুঁকি, ব্যবহারযোগ্য ঝুঁকির আরেকটি উদাহরণ হলো আর্থিক ঝুঁকি। এই আর্থিক ঝুঁকি হলো যেমন ব্যবসায় অনেক সময় আমাদের বড় করার জন্য যে আগে যে পরিশোধ ছিল তার থেকে আর একটু বাড়ানোর জন্য আমরা বড় বড় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকি, অথবা থাকার ঋণ, এই যে ঋণ পরিশোধ করার যে অক্ষমতা, তা হলো আর্থিক ঝুঁকি। ঋণ পরিশোধ করার যে অক্ষমতা, তা হলো আর্থিক ঝুঁকি। এবার আসি পরিহারযোগ্য ঝুঁকি, আমরা উদাহরণগুলো ব্যাখ্যা করলাম। এবার আসি আমরা অপরিহারযোগ্য ঝুঁকি। অপরিহারযোগ্য ঝুঁকির ভিতরে বাজার ঝুঁকি আছে, সুদের হার ঝুঁকি আছে, মুদ্রাস্ফীতি ঝুঁকি আছে, সরকারের নীতি পরিবর্তনশীলতার ঝুঁকি আছে। এখন বাজার ঝুঁকিটা কি? বাজার ঝুঁকি হলো কোনো একটি অর্থনীতিতে বিদ্যমান সকল ফার্মকে অথবা ব্যবসায়ীকে, সকল কোম্পানিকে সমানভাবে প্রভাবিত করে তা হলো বাজার ঝুঁকি। ধরে নিলাম, উদাহরণস্বরূপ বলা যায় এই যে করোনা পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, করোনার কালে কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী, মানে সব ধরনের ব্যবসায়ী কম বেশি কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত হওয়া, এক্সেপশনাল দু একটা ব্যবসা আছে, যেমন তরকারি, গ্রোসারি, ফার্মেসি, এই ব্যবসাগুলো ছাড়া অন্য সকল ব্যবসায় কিন্তু কম বেশি ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি হওয়া, এটাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি। এটা সারা দেশে, সারা বিশ্বে কিন্তু ক্ষতিগ্রস্ত, সকল ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে সমানভাবে। এটাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি। যেমন এই বাজার ঝুঁকি, এই করোনা পরিস্থিতি কিন্তু কোনো কৌশল অবলম্বন করে এড়ানো যাবে না। ধরুন সুদের হার ঝুঁকি, যে ব্যবসায় ছোট বড় বৃদ্ধি অথবা পরিশোধ বৃদ্ধি করার জন্য, অথবা ব্যবসাকে গতিশীল করার জন্য অনেক সময় যে ঋণ নিয়ে থাকে আমরা, ঋণের যে একটা ঋণের বিপরীতে কিন্তু একটা সুদের হার দেওয়া হয় ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে। এই সুদের হার কোনো কারণে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক অথবা সরকার যদি পরিবর্তন করে দেয়, এই পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়, ব্যবসায় যে লাভ হওয়ার যে সম্ভাবনা কমে যায়, ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, সেই ঝুঁকিটাকে বলা হচ্ছে সুদের হার ঝুঁকি। যে ঋণ নেওয়ার ফলে সুদের হার পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়, ঋণ নেওয়ার ফলে সুদের হার পরিবর্তনে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে সুদের হার ঝুঁকি। এই রাষ্ট্র পরিচালনা হঠাৎ করে পলিটিক্যাল এই পরিবর্তন হওয়া, রাষ্ট্রের সরকার প্রধান পরিবর্তন হওয়ার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাই হল ঝুঁকি। এবার আসি আমরা ঝুঁকি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকির প্রকারভেদ আলোচনা করলাম। তারপরে এগুলো আমাদের বস্তুগত দিক থেকে ঝুঁকির প্রকারভেদ আলোচনা করা হলো। এখন আমরা আলোচনা করব উৎস অনুযায়ী ঝুঁকির প্রকারভেদ। উৎস অনুযায়ী ঝুঁকির প্রকারভেদ। উৎস অনুযায়ী ঝুঁকির প্রকারভেদ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক হলো বাজার ঝুঁকি, 2 হলো কোম্পানি ঝুঁকি, 3 হলো মোট ঝুঁকি। বাজার ঝুঁকি একটু আমরা কৌশলগত দিক থেকে ঝুঁকি পরিহারযোগ্য অপরিহার্য ঝুঁকি আলোচনা করছিলাম, তখন অপরিহারযোগ্য ঝুঁকি সেটা আমরা একটু বাজার ঝুঁকিটা আলোচনা। অপরিহারযোগ্য ঝুঁকি আমি বলেছিলাম, অপরিহারযোগ্য ঝুঁকিকে বাজার ঝুঁকিও বলা হয়। তাহলে বাজার ঝুঁকি হলো ওই সকল ঝুঁকি, যে ওই সকল ঝুঁকি অর্থনীতির সকল ব্যবসা প্রতিষ্ঠানকে, সকল কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে। ইহাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়?
এটাকে গাণিতিকভাবে বেটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বেটা। এটা একটা ল্যাটিন সাইন, এর আমরা উচ্চারণ করি বেটা। এর আদর্শ মান 1 হয়। এর আদর্শ মান কত হবে? 1। তারপর কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি বলতে কোম্পানি ব্যবসা পরিচালনা সফলভাবে পরিচালনা করার ফলে যে ঝুঁকি, ওই যে অনেকটাই এটা হচ্ছে প্রায় সিমিলার। এই যে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আমরা যে ঝুঁকি আলোচনা করছি, পরিহারযোগ্য ঝুঁকির ভিতরে যে কোম্পানি ব্যবসায় ঝুঁকি আলোচনা করছি, ব্যবসা ঝুঁকি আর কোম্পানি ঝুঁকি প্রায় সেম। এবার মোট ঝুঁকি কি? এই যে দুইটা, এই যে মোট ঝুঁকি এবং বাজার ঝুঁকি, মোট ঝুঁকি হলো বাজার ঝুঁকি এবং কোম্পানি ঝুঁকি সমন্বিত ঝুঁকিকে বলা হচ্ছে মোট ঝুঁকি। কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকি সমন্বিত ঝুঁকি বলা হচ্ছে বাজার ঝুঁকি। এই ঝুঁকি গুলো পরিহার করার জন্য যে অনেকগুলো কৌশল আছে, আমরা এবার আলোচনা করব ঝুঁকির কৌশল নিয়ে। ঝুঁকির উদাহরণ গেল ধরন, এবার হলো কি ঝুঁকি কৌশল। ঝুঁকি কৌশল, ঝুঁকি এড়ানো যে বা গাণিতিকভাবে পরিমাপ করার জন্য অনেকগুলো কৌশল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কৌশল হলো, এক হলো প্রত্যাশিত আয়, 2 নম্বর হলো আদর্শ বিচ্যুতি, 3 হলো বিভেদাঙ্ক, এই প্রত্যাশিত আয়কে আয় ভাগ দ্বারা প্রকাশ করা হয়, আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। যা ঝুঁকি পরিমাপের অনেকগুলো কৌশল আছে, যার ভিতরে উল্লেখযোগ্য কৌশল হচ্ছে প্রত্যাশিত আয়, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক। এই প্রত্যাশিত আয় নির্ণয় করার যে গাণিতিক প্রক্রিয়া, তা হলো প্রত্যাশিত আয় নির্ণয়ের সূত্র হলো প্রত্যাশিত আয় কে আর ভাগ দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যাশিত আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? আর ভাগ দ্বারা প্রকাশ করা হয়। এই আর ভাগের সূত্র হলো প্রত্যাশিত আয় যে প্রক্রিয়া বা যে সূত্র অবলম্বন করে যেটা নির্ণয়, প্রত্যাশিত আয় নির্ণয় করার দুটি সূত্র আছে। একটি হলো আর মানে যেগুলো সামেশন অফ আর আই ডিভাইডেড বাই এন। এই সম্ভাবনা যখনই কোনো একটি সিকিউরিটি বিনিয়োগ করার ফলে যখন সম্ভাবনা অনুপস্থিত থাকে, সম্ভাবনা নেই, তখন আমরা এই সূত্র দ্বারা প্রত্যাশিত আয়টা পরিমাপ করব। আর যখনই সম্ভাবনা উপস্থিতি থাকবে তখন আমরা এই সূত্র দ্বারা পরিমাপ করব। আর আই সামেশন অফ আর আই পি আই। এখানে আর আই হলো আর হলো একাধিক সিকিউরিটি থাকতে পারে, R1 R2 R3, যে আয় বিভিন্ন হতে পারে। n হচ্ছে যতগুলো আয় থাকবে ততগুলো আয়ের সংখ্যা। যদি 3টা আর থাকে তাহলে n এর মান হবে 3, যদি 4টা আর থাকে তাহলে n এর মান হবে 4। আর এখানে প্রবাবিলিটি দেওয়া থাকবে ইন সামেশন অফ আর আই পি আই। পি আই আই মানে যথাক্রমে 1 2 3 4 একাধিক ইত্যাদি চলতে থাকে। এরপর আসে